দুবাই ভিসার বিশাল দুঃসংবাদ। মানে আজকে দুঃসংবাদ নিয়ে এসেছি। সারা জীবন তো ভালো সংবাদ নিয়ে আসছি, কারণ অনেক ইউটিউবারদের দেখেছি ফাউল নিউজ করে, ভুয়া নিউজ করে। আপনারা যারা দুবাই যাওয়ার জন্য অধীর আগ্রহী রয়েছেন, যারা দিন গুনছেন, অনেকে দুবাইয়ের জন্য পাসপোর্ট জমা করেছেন, এজেন্সি বিভিন্ন ধোঁকাবাজি দিচ্ছে, যার মাধ্যমে যাবেন। সে বলতেছে ভিজিট ভিসা খোলা, ভিজিট ভিসা করে লয়ে যায় ওই দেশে ভিসা লাগাই দেবো। বিভিন্নভাবে ধোঁকা দিচ্ছে, কিন্তু ভিসা পাচ্ছেন না দিনের পর দিন। মানে 3 মাস, 6 মাস, 9 মাস, অনেক 1 বছর ধরে অপেক্ষা করতেছেন। তাদের জন্য বলতে চাই যে রসালো কোনো গল্প আমি বলবো না, রসালো আলাপ আমার চ্যানেলে হয় না। আমার চ্যানেল অথেন্টিক নিউজ। আমার নিউজগুলোকে ভেরিফাইড করবেন, আপনারা অযথা বাজে কমেন্ট করবেন না। দর্শক, ওয়েলকাম করছি রাজীব খান দেশ প্রবাস ভিশনের ইউটিউব চ্যানেলে। দর্শক দেখেন, দুবাই ভিসার বিশাল দুঃসংবাদ। কারণ হচ্ছে দেখেন, আমাদের যিনি সরকার প্রধান আছে আপনারা জানেন, তাকে কিন্তু সারা পৃথিবীতে একটা সম্মান আছে। এটা দলবল নির্বিশেষে আমি নিরপেক্ষভাবে বলতে চাই, তার একটি স্পেশাল একটা সম্মান আছে। তিনি যখন আপনার দুবাইয়ের সরকার প্রধানকে বলেছিল যে 57 জন বাংলাদেশি যাদের যাবজ্জীবন 10 বছরের সাজা হয়েছে তাদেরকে মুক্ত করে দাও, অনুরোধ করেছিল দুবাই সরকার, মানে ইউএস সরকার কিন্তু ফেলে দেয় নাই অনুরোধটা, সাথে সাথে রেখেছে 1 সপ্তাহ 10 দিনের মধ্যে কিন্তু তাদেরকে বাংলাদেশে ব্যাক করিয়েছে পর্যায়ক্রমে। তো সেই অবধি সেই জায়গা থেকে কিন্তু ডক্টর ইউনূস কিন্তু আবারও গিয়েছিল দুবাই ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে। আপনারা জানেন, সে সামিটে গিয়ে কিন্তু সে যদিও সরকার প্রধানের সাথে তার আলাপ হয় নাই, সে যেহেতু সরকারি কোনো ইনভাইটেশনে যায় নাই, ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে গিয়েছিল। তো তার পাশাপাশি যতটুকু দুবাই গভর্নমেন্টের মন্ত্রীদের সাথে কথাবার্তা বলেছে, তারা কিন্তু মানে তাদের কাছে কিন্তু দুবাই ভিসা যে ব্লক, এটা কিন্তু ওপেন করার তিনি কিন্তু প্রাথমিক একটা প্রস্তাবনা রেখেছে। হার্ডলাইনে রাখে নাই, মানে আছে না পদ্মা যাইতেছি, একটা হরিণ শিকার যদি করতে পারি এইরকম, মানে ওইভাবে মানে দ্বিপাক্ষিক আলোচনায় যায় না। কারণ দ্বিপাক্ষিক আলোচনা, একটা দেশ আর একটা দেশের সাথে যখন দ্বিপাক্ষিক আলোচনায় যায় তখন দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট থাকে। বাংলাদেশের একটা স্বার্থ সংশ্লিষ্ট থাকবে দুবাইয়ের প্রতি, এবং দুবাইয়ের কিছু স্বার্থ সংশ্লিষ্ট থাকবে বাংলাদেশের প্রতি। আপনি ভাবতে পারেন বাংলাদেশের প্রতি দুবাইয়ের কি স্বার্থ সংশ্লিষ্ট থাকতে পারে। দেখেন, রাজারও প্রজার কাছে যাইতে হয়, প্রজারও রাজার কাছে যাইতে হয়। তবে বাংলাদেশ একটা রাষ্ট্র, এটা কোনো প্রজা না। পৃথিবীতে আমেরিকার যেমন একটা ফ্ল্যাগ আছে, বাংলাদেশটা একটা ফ্ল্যাগ আছে। হ্যাঁ, তার ক্ষমতা থাকতে পারে, তার টাকা থাকতে পারে, কিন্তু পৃথিবীতে যদি রাজাদের চেয়ার দেওয়া হয়, তাহলে আমি মনে করি যে ওই ডোনাল্ড ট্রাম্পেরও যেমন একটা সমমান চেয়ার থাকবে, সেই সমমান চেয়ার বাংলাদেশ গভর্নমেন্ট বা নেপালের গভর্নমেন্টের প্রধানকেও দিতে হবে। টাকা পয়সা সেটা পরের বিষয়, কিন্তু দুজনই দুইটি দেশের সরকার প্রধান। তো দ্বিপাক্ষিকভাবে যদি বলতে চান, বাংলাদেশেও কিন্তু আরব আমিরাতের মানে দুবাইয়ের বিজনেস আছে, বাংলাদেশেও কিন্তু দুবাইয়ের ব্যাপার স্যাপার আছে, কিছু না কিছু সংশ্লিষ্ট আছে। সেই বিষয়ে আমি আলোচনা করতে চাই না, সেটা দীর্ঘ আলোচনা। তবে আপনাদের বলতে চাই, যেমন চট্টগ্রামে কিছু বিজনেসের বিষয় দুবাইয়ের সাথে সমঝোতা স্মারক আছে, দুবাইয়ের সাথে কিছু আমদানি রপ্তানির সমঝোতা আছে। আর সর্বোপরি কথা হচ্ছে যে শ্রমিক, এই শ্রমিক কিন্তু বাংলাদেশের শ্রমিক, কিন্তু দুবাইতে কিন্তু 80% শ্রমিকই বাংলাদেশি, এটা মাথায় রাখতে হবে। তো সব জায়গায় মানে শ্রমিক কিন্তু তাদের লাগবে, তারা কিন্তু বলতে পারবে না যে বাংলাদেশের শ্রমিক একটাও রাখবো না, সম্ভব না। বাংলাদেশের শ্রমিক আরব আমিরাতে লাগবে, কারণ বাংলাদেশের শ্রমিকের মতো কঠোর পরিশ্রমী এবং মানে কঠোরভাবে থাকা এতভাবে কেউ থাকে না। যেমন বাংলাদেশের শ্রমিকদের যে কোনো কাজ করাতে পারেন, ইন্ডিয়ার শ্রমিকদের দিয়ে আপনি যে কোনো কাজ করাইতে পারবেন না। ইন্ডিয়ানরা মাত্র 30 থেকে 40 হাজার টাকা দিয়ে বিদেশে যায়, এবং যেভাবে বলে দিবে এজেন্সি ওইভাবে কাজ হতে হবে, নাহলে পরের দিনই ব্যাক করবে। আর বাংলাদেশের শ্রমিক মনে করেন যে 5-7 লাখ টাকা দিয়ে বিদেশ যায়, কাজ যদি একটা নাও হয়, ওই যে ঋণের তাড়না, অভাবের তাড়নায় এক পর্যায়ে কিন্তু ওই দেশে কাজ করে। তো সে জায়গা থেকে আমি সে কথা যাব না। তো তারা কিন্তু ওই যে বাংলাদেশ সরকারকে বলে দিয়েছে আপনাদের কোনো ডকুমেন্টস আমরা বিশ্বাস করি না। এটা একটা নেগেটিভ পয়েন্ট। কারণ তারা কিভাবে বলেছে দেখেন, আপনাদের এখানে আমাদের এখানে ডাক্তার আসে, আমি ডাক্তারকে ওয়েলকাম জানাই। বাংলাদেশে একজন দক্ষ ডাক্তার আমার এখানে চাকরি করবে, আমি তাকে সাধুবাদ জানাই, তাকে সসম্মান জানাই। বাংলাদেশ থেকে একজন ম্যানেজার এসে আমাদের দেশে একটা কোম্পানির ম্যানেজার হবে, আমি তাকে সাধুবাদ জানাই। বাংলাদেশে একজন হাই কোয়ালিটির শ্রমিক আমার দেশে এসে কাজ করবে, বাংলাদেশে একজন ইঞ্জিনিয়ার আমার দেশে আসবে, আমি ওয়েলকাম জানাই। কিন্তু আমার কথা হচ্ছে, আমি ভিসা দিই ইঞ্জিনিয়ারের চিন্তা করি, আমি ভিসা দিই ডক্টরের চিন্তা করি, যে দেশে এসে রুগীদের সেবা করবে, দেশে এসে বিল্ডিংয়ের ইঞ্জিনিয়ারিং করবে। কিন্তু তারা এসে দেখা যায় তারা রুগীদের সেবাও করে না, বিল্ডিংয়ের ইঞ্জিনিয়ারিং করে না, তারা কি করে বেলচা মারে, তারা কনস্ট্রাকশনে কাজ করে। দেখেন এটা কি হয়, আমি যে আশা করি শ্রমিকদের ভিসা দিই, সে আশা আমার ফ্লাপ হচ্ছে না। এখন আমি পরবর্তীতে যখন দেখি যে ও একটা লেবার,
কিন্তু তারপরে তার সার্টিফিকেট যখন আমরা ভেরিফাই করি দেখি যে সার্টিফিকেট সঠিক, মানে টাকার বিনিময়ে সঠিক সার্টিফিকেটগুলো আপনার দেশের নাগরিকরা সংগ্রহ করে। তাহলে আপনার দেশের প্রথমত ডকুমেন্টসই আমার বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। এটা কিন্তু দেখেন এটা বাংলাদেশ সরকারের জন্য লজ্জার একটা ব্যাপার স্যাপার। তারপরে দেখেন বাঙালি মেয়েদেরকে নিয়ে আসে, বাঙালি মেয়েদেরকে কাজের প্রলোভন দিয়ে নিয়ে এসে সেখানে অশ্লীল কিছু কর্মকাণ্ডে বাঙালি মেয়েদেরকে জড়িয়ে রাখে, তাদেরকে এক প্রকার টর্চারিং করে, এবং এই পেছনে কিন্তু বাঙালি ব্যবসায়ীরা কিন্তু জড়িত, এবং এইরকম অনেক ক্লেম কিন্তু তারা পেয়েছে। এখন দেখেন এই যে শ্রমিক তারা আনছে নিরাপত্তা দেওয়ার জন্য, কিন্তু বাঙালিরাই শ্রমিকে না, বাঙালিরাই যখন বিপদে ফেলে বা এক বাঙালি আরেক বাঙালিকে এখন মানে ওই নিরাপত্তাটা যখন দিতে পারে না, তখন কিন্তু ওই দেশের সরকার নিজের কাছেও খারাপ লাগে এই অসহায় মেয়েদের যখন কথাগুলো শুনে। তো সে জায়গা থেকে বাঙালিদের একটা ঘৃণা জন্মাইছে। ভিজিট ভিসা চালু হয়েছে, তবে আউটসাইডে কিন্তু এটা স্পন্সর ভিসা, কিন্তু এটাকে পুঁজি করে দালালটা ভাওতাবাজি করে, ঠিক আছে, কিন্তু এটা শুধুমাত্র ফ্রি জোনের দিকে হচ্ছে। তারপরে দালালদের প্রলোভনায় পড়ে অহেতুক ইন্টারভিউ দিচ্ছে, বাংলাদেশের নাগরিকরা অহেতুক ইন্টারভিউ দিচ্ছে, দালালরা অ্যাডভান্স নিচ্ছে, মানে সময় নাই, মানে কাজের কাজ কিছুই হচ্ছে না। তারপর ভিসার কোনো খবর নাই, ফ্রি জোনের ভিসা 3 মাস আগে হয় না, কিন্তু দালালরা সময় নেয় 45 দিন 1 মাস, ঠিক আছে। আবার টেস্ট মেডিকেল যেটা আছে ফ্রি জোনের জন্য করতে হয়, সেটা ধরেন 2,500 লাগে, কিন্তু দালালরা 5,000 10,000 নিচ্ছে। তো এই যে টোটাল বিষয়গুলো যদি চিন্তা ভাবনা করেন, দালালরা কিন্তু একটা চক্রভাদে ফেলাচ্ছে। আমি বলছি যে 100টা পাসপোর্ট জমা দিলে 2 থেকে 3টা হাই কোয়ালিটির ভিসা হচ্ছে হাই প্রফেশন, এবং ভিজিট ভিসা হচ্ছে স্পন্সর বিশেষ ক্যাটাগরি নিয়মে, আমি আগের ভিডিওতে আলোচনা করেছি। ফ্রি জোনে ভিসা এগুলো করা যাচ্ছে, এবং সেই ভিসাগুলো বিশেষ ক্যাটাগরিতে 2-3 মাস 4 মাস সময় লং প্রসেস হচ্ছে। তো এই সব কিছু মিলে বলা যায় যে একটা দুঃসংবাদ সুসংবাদ সব মিলেই দুবার ভিসা ঢালাভাবে খোলা নেই। দর্শক, এটা কিন্তু আমি বারবার বলে এসেছি, বারবার বলতে চাই যে আপনারা একটা টাকা লেনদেন করবেন না, অহেতুক দালালদের খপ্পরে পড়বেন না। আপনারা যদি দুবাই না যাইতে পারেন অন্য দেশে যান, বিজনেস করার মন মানসিকতা আছে বাংলাদেশে। যে বলতে হয় যে পৃথিবীতে অনেক দেশ আছে, অনেক দেশে বিজনেস আছে, অনেক দেশে অনেক কিছু আছে, আপনার সেই দেশে বিজনেস করেন। আপনারা শুধু সৌদি দুবাইটাকে কেন চয়েস করেন? সৌদিতে অনেক মানুষ যায়, সৌদিতে অনেক মানুষ মনে করেন যে খাবার পায় না বাঙালির। আবার যারা সুখে আছে, সুখ শান্তি সব আছে, বেতন নেয়, আবার বেতন আছে সুখ শান্তি নাই, আবার বেতন সুখ শান্তি কোনোটাই নেই, মানে এরকম একটা পরিস্থিতি। সৌদি আরবে 100-র মধ্যে 70% কাজ নেই, কাজের খুবই অভাব। তো আমি এরকমও দেখেছি অনেক বাঙালি না খেয়ে থাকে। বাতা মার্কেট, আমি সৌদি আরবে ভিজিট বিষয়ে কমপক্ষে 20 থেকে 25 বার গিয়েছি, মাল্টিপল ভিজিটে। আমি অনেক বাঙালিকে দেখেছি যে রিয়াদের বাতা মার্কেটে দাঁড়াই 3 দিন 3 রাত কাটাই দিচ্ছে, কোনো কাজ নেই, খাওয়ার নেই, দাওয়ার নেই, কিচ্ছু নেই, ঠিক আছে। আবার আমি জেদ্দা যখন আল্লাহ আমাকে উমরা করার সুযোগ দিয়েছে, আমি যখন মক্কা থেকে আপনার জেদ্দা আসলাম, জেদ্দা থেকে রিয়াদের উদ্দেশ্যে রওনা দিলাম, আমি তখন দেখেছি যে এক ভাইকে আমার গাড়িতে ছিল, যে কিনা আপনার মানে 2 দিন 3 দিন ধরে খাবারই খায় না, পানির পর আছে, মাসটা রমজান মাস ছিল বিদায় কিছু কিছু জায়গায় যে ইফতার করতে পারছে, আর সেহরি তো ওইভাবে খাইতে পারে নাই, পারলে খাইছে, না পারলেও ভাবি মানে রোজা তো রাখছেই। তো এইরকমভাবেও আমি দেখেছি আমি কিছু মানুষকে। তো সেই অবস্থায় আমি বলতে চাই সবাই সতর্ক অবলম্বন করেন, সতর্কতার সাথে নিজের জীবনকে ধারণ করেন, প্রতিটা স্টেপ সতর্কতার সহিত আপনারা পাড়ি দেবেন আশা করি। সে প্রত্যাশায় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি রাজীব খান আজকের মতো বিদায় নিচ্ছি, আগামীর ভিডিওর প্রত্যাশায়। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।